ভোরের প্রথম সূর্যের আলো পড়তেই গ্রামের চারদিকে পাখির কিচিরমিচির শুরু হয়ে গেল। সবুজ ধানের ক্ষেতে শিশিরের ফোঁটা মুক্তোর মতো ঝলমল করছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়ি। সেই বাড়িতেই থাকতেন কৃষক রঘুনাথ, তাঁর স্ত্রী কমলা দেবী আর তাঁদের দুই মেয়ে মেঘলা ও তিথি। সংসারে অর্থের অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরে রঘুনাথ মাঠে চলে যেতেন। কমলা দেবী সংসারের সব কাজ সামলাতেন। মেঘলা মায়ের ডান হাত হয়ে উঠেছিল। সেদিনও ভোর ৫টায় মেঘলার ঘুম ভাঙল। সে উঠে উঠোন ঝাঁট দিল। কমলা দেবী মেয়েকে দেখে বললেন, মা, একটু বিশ্রাম নে, সারাদিন তো কাজ করিস। বিশ্রাম পরে নেব মা, আগে কাজ শেষ করি। বাবা মাঠে গেলে যেন চিন্তা না করেন। ওদিকে ছোট বোন তিথি তখনও গভীর ঘুমে। সূর্য অনেকটা ওপরে উঠতেই মা ডাকলেন, তিথি, কত ঘুমাবি? ওঠ মা। উফ মা, আর একটু ঘুমাতে দাও না। উঠ না, আজ স্কুলও আছে। স্কুলে মেঘলা খুব মন দিয়ে পড়ত। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। অন্যদিকে তিথি পড়াশোনার চেয়ে সাজগোজ, বন্ধুদের সঙ্গে গল্প আর প্রশংসা শুনতেই বেশি পছন্দ করত। একদিন স্কুলে ফলাফল বের হলো। প্রথম হয়েছে মেঘলা। মনে রেখো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিথি দূরে দাঁড়িয়ে মুখ বাঁকাল। বাড়ি ফেরার পথে সে বলল, দিদি, এত পড়ে কি হবে? শেষে তো বিয়েই করতে হবে। শিক্ষা কখনো বৃথা যায় না। নিজের পায়ে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় গর্ব। বর্ষাকালের একদিন মাঠে কাজ করতে গিয়ে রঘুনাথ হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে বাড়িতে নিয়ে এলো। ডাক্তার এসে বললেন, শরীর খুব দুর্বল হয়ে গেছে, কয়েক মাস ভারী কাজ করা যাবে না। এই কথা শুনে কমলা দেবীর চোখে জল চলে এলো। এবার সংসার চলবে কি করে? রঘুনাথ মাথা নিচু করে বললেন, আমি তো আর কাজ করতে পারবো না। বাবা, তুমি শুধু সুস্থ হও, সংসারের দায়িত্ব আমি নেব। পরদিন ভোর থেকেই মেঘলার নতুন জীবন শুরু হলো। সকালে অন্যের বাড়িতে কাজ, দুপুরে মাঠে শ্রমিকের কাজ, রাতে পড়াশোনা। অনেক রাত পর্যন্ত কুপির আলোয় বই খুলে বসে থাকত সে। একদিন কমলাদেবী দেখলেন, পড়তে পড়তেই মেয়ের চোখ বন্ধ হয়ে এসেছে। তিনি আলতো করে মাথায় হাত রেখে বললেন, মা, এত কষ্ট করিস কেন? আজ যদি কষ্ট না করি, কাল তোমাদের মুখে হাসি ফোটাবো কিভাবে? কমলার চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। এদিকে তিথির জীবন যেন অন্যরকম। সে ভাবত, একদিন কোনো ধনী বাড়িতে বিয়ে হবে, তখন আর কষ্ট করতে হবে না। বন্ধুদের বলতো, আমি বড়লোকের বউ হব, তখন সবাই আমাকে দেখবে। বন্ধুরা হাসত।
কিন্তু মেঘলা কখনো তিথিকে ছোট করত না। একদিন সে ছোট বোনকে বলল, স্বপ্ন দেখ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হয়। তিথি উত্তর দিল, সবাই কি পরিশ্রম করে সফল হয়? অনেকেই তো ভাগ্য নিয়ে জন্মায়। মেঘলা শুধু বলল, ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে চরিত্র আর পরিশ্রম লাগে। কয়েক মাস পরে জেলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বের হল। মেঘলার শিক্ষক বাড়িতে এসে বললেন, মেঘলা, তুমি এই পরীক্ষা দাও, আমি নিশ্চিত তুমি পারবে। মেঘলার চোখে নতুন স্বপ্ন জেগে উঠল, কিন্তু পরীক্ষার ফি দেওয়ার মতো টাকাও তাদের কাছে ছিল না। রাতে সবাই চুপচাপ বসেছিল। রঘুনাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইচ্ছে থাকলেও আমি কিছু করতে পারছি না মা। বাবা, মন খারাপ করো না, আমি কাল থেকেই আরও কাজ করব। নিজের পরীক্ষার ফি নিজেই জোগাড় করব। এই কথা শুনে তিথি অবাক হয়ে দিদির দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগল, মানুষ এত কষ্ট করেও কিভাবে হাসতে পারে? সেই রাতেই আকাশে প্রবল বৃষ্টি নামল। কাঁচা ঘরের ছাদ দিয়ে জল পড়ছিল। চারজন মানুষ একসঙ্গে বসে বৃষ্টির শব্দ শুনছিল, কিন্তু মেঘলার চোখে ছিল শুধু একটাই স্বপ্ন। একদিন এই কাঁচা ঘরের বদলে বাবা মাকে একটি পাকা বাড়ি উপহার দেবে। সে জানত না সামনে তার জীবনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। গ্রামের সরু রাস্তা দিয়ে মাথায় ঝুড়ি নিয়ে হাঁটছিল মেঘলা। পাশের গ্রামের এক বাড়িতে কাজ করতে যাচ্ছে সে। সারা রাত পড়াশোনা করার পরও তার চোখে ক্লান্তি ছিল না, কারণ তার মনে একটাই লক্ষ্য, বৃত্তি পরীক্ষায় ভালো ফল করতে হবে। বাড়িতে তখন রঘুনাথের ওষুধ শেষ হয়ে এসেছে, ঘরে চালও প্রায় নেই। কমলা দেবী চুপচাপ বসেছিলেন। মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে মা? তুই তো একাই সব সামলাচ্ছিস। ভগবান কষ্ট দেন, কিন্তু পথও দেখান। কমলা মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। অবশেষে সেই দিন এসে গেল, বৃত্তি পরীক্ষার দিন। পরীক্ষা শেষ করে বেরিয়ে আসার সময় তার চোখে আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছিল। সেই সময় তিথির জীবনে নতুন ঘটনা ঘটল। গ্রামের এক অনুষ্ঠানে পাশের শহরের ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে অর্ণব তাকে দেখল। তিথির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল সে। কয়েকদিনের মধ্যেই অর্ণবের পরিবার থেকে বিয়ের প্রস্তাব এল। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। আমি বলেছিলাম না আমার ভাগ্য একদিন বদলাবে। দিদি, তুই এত কষ্ট করিস কেন? দেখ না, আমি কত সহজে সব পেয়ে গেলাম। যা সহজে আসে তা ধরে রাখতেও শক্তি লাগে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার ভাগ্য খুব ভালো। মেঘলা আর কিছু বলল না। কয়েক মাস পরে ধুমধাম করে তিথির বিয়ে হল। শ্বশুরবাড়িতে প্রথম কয়েকদিন সবকিছু স্বপ্নের মতো লাগছিল, কিন্তু ধীরে ধীরে আসল চেহারা প্রকাশ পেল। একদিন সকালে, তিথি, সকালে নাস্তা কোথায়? আমি রান্না করতে ভালো পারি না। এত বড় বাড়ি বউ হয়ে এসেছ, আর একটা রান্নাও জানো না? সেদিন প্রথমবার তিথি অপমানের স্বাদ পেল। এদিকে মেঘলা বৃত্তির টাকায় শহরে পড়তে চলে গেল। দিনে কলেজ, রাতে একটি লাইব্রেরিতে কাজ। অভাব তখনও ছিল, কিন্তু স্বপ্নটা আগের চেয়ে আরও বড় হয়ে উঠেছে। একদিন শাশুড়ি অতিথিদের সামনে বললেন, আজকাল শুধু সুন্দর হলেই হয় না, সংসার সামলাতে জানতে হয়। সবাই চুপ করে রইল। তিথির মাথা নিচু হয়ে গেল। সেই রাতে সে প্রথমবার দিদির কথা মনে করল। দিদি বলেছিল, পরিশ্রম ছাড়া সম্মান পাওয়া যায় না।
তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে সে বুঝতে শুরু করল, যে দিদিকে সে একসময় অবহেলা করেছিল সেই দিদির জীবন দর্শনই ছিল সত্য। কিন্তু তখনও সে জানত না সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। বিয়ের 1 বছর কেটে গেছে। বাইরে থেকে দেখলে তিথির জীবন যেন স্বপ্নের মতো। বড় বাড়ি, দামি গাড়ি, চাকর বাকর সবই আছে। কিন্তু সেই বাড়ির 4 দেওয়ালের মধ্যে প্রতিদিন তার আত্মসম্মান ভেঙে পড়ছিল। প্রতিটি ভুলের জন্য তাকে অপমান করা হতো। একদিন সকালের নাস্তার টেবিলে, এতদিনেও একটা কাজ ঠিকমতো শিখতে পারলে না? আমি চেষ্টা করছি মা। চেষ্টা দিয়ে সংসার চলে না। তিথি চুপ করে মাথা নিচু করল। তার মনে পড়ল দিদির কথা। পরিশ্রম মানুষকে শুধু সফল নয়, যোগ্যও করে তোলে। দিদি, আমি ভুল করেছি। আমি শুধু ভাগ্যের উপর ভরসা করেছিলাম। ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে যে শেখে সেই মানুষই একদিন সত্যিকারের জেতে।